হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ইপিএফ, যেটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আছে, সেই রিলেটেড একটা নতুন নিয়মকানুন কিছু চালু করতে চাইছে, সুবিধা চালু করতে চাইছে। ইপিএফও যে ওচি পরিষদ আছে সেটাই গত দিনে শুক্রবার না শনিবারে এটা নিয়ে একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার সেই নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তো আমি সেই রিলেটেড কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ইপিএফও রিলেটেড তথ্য জানতে চান বা খবর দেখতে চান তারা ভিডিওটা দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে নতুন যেটা নাম দিচ্ছে, যেটা হচ্ছে পিএফ 3.0। এটা নতুন যে প্রকল্প সরকার পরিকল্পনা করছে বা চালু করার ইচ্ছা প্রকাশ করেছে, তার নাম দিয়েছে পিএফ 3.0। এটা জানেন যে প্যান 2.0 বলে একটা প্রকল্প নিয়েছে, এটা হচ্ছে পিএফ 3.0। চালু হবে আগামী বছরের মাঝামাঝি থেকে মোটামুটি। সেখানে কি কি পরিবর্তন হতে পারে আমি দু তিনটে জিনিস বলছি। এক নম্বর হচ্ছে, এটা জানেন যে ইপিএফে যারা টাকা জমা দেয় হচ্ছে 12% যিনি কর্মী তার কাছ থেকে কাটে, আর 12% হচ্ছে যিনি মানে নিয়োগকর্তা আছে কোম্পানির থেকে কাটে। এই হলো সিস্টেম। তো যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে নিয়োগকর্তা যেটা 12% দেয় সেটা দেবেই, আর যেটা কর্মী যে 12% কাটে সেটা কর্মীটা চেঞ্জ হয়ে কর্মী চাইলে সেটা 100% পর্যন্ত কাটাতে পারে, মানে নিজে বেশি করে টাকা জমাতে পারে। এটা হলো প্রথম। এবং আর একটা যেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে টাকা তোলার ক্ষেত্রে এখন বর্তমানে যেটা হয়, এমার্জেন্সি কোনো টাকা বা পিএফের টাকা তোলার ক্ষেত্রে আবেদন করতে হয় অনলাইনে, তারপরে সেখানে আধার কার্ড, ব্যাংকের বই এগুলো লিঙ্ক থাকতে হয়, তখন সেই অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। একটা টাইম লাগে 5 দিন 10 দিন, তারপরে নিজের অ্যাকাউন্টে চলে আসে। সেটারও পরিবর্তন হচ্ছে যে এই ইপিএফ যাদের থাকবে তাদের একটা এমার্জেন্সি এটিএম দেওয়া থাকবে। তো আপনি এটিএম থেকে এমার্জেন্সিতে ঋণ হিসেবে বা লোন হিসেবে যেটা টাকা তোলা হয় সেটাও তুলতে পারেন এটিএম মাধ্যমে। আবার আপনার যখন পরবর্তী শেষ হয়ে যাবে তখন আপনি এটিএমের মাধ্যমে আপনার যা টাকা আছে সেটা তুলে নিতে পারেন। এইটা একটা 2 নম্বর প্রকল্প চালু হবে। আর 3 নম্বর যেটা হচ্ছে, আর একটা ভাইটাল পরিবর্তন যেটা করছে সেটা হচ্ছে পিএফ থেকে যে টাকাটা আপনাকে অ্যাকাউন্টে যেদিন দেবে আপনি সেই দিন পর্যন্ত সুদ পাবেন। যেটা এতদিন হতো যে সাধারণত 1 থেকে 24 মানে কোনো মাসের আবেদন জমা হয় 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আবেদন জমা করা হয়, আর টাকাটা যেটা ছাড়া হয় সেটা 24 তারিখে ছাড়া হয়। মানে কোনো মাসের যে কোনো মাসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 24 তারিখে ছাড়া হয়। 25 তারিখ থেকে কোনো আবেদন জমা নেওয়া হয় না, 25 থেকে 30 পর্যন্ত বন্ধ থাকে, আবার পরের মাসে 1 তারিখ থেকে জমা হয়। তো টাকাটা সাধারণত ছাড়ে 24 তারিখে। তাহলে কেউ একটা আবেদন করলে 1 তারিখে বা 5 তারিখে কি 15 তারিখে কি 20 তারিখে, টাকাটা কিন্তু তারা পায় সবাই কবে? 24 তারিখে। কিন্তু টাকার সুদটা দেয় যেটা, সেটা হচ্ছে মানে গত মাস যে মাসে আবেদন করলেন। ফর এক্সাম্পল ধরুন ডিসেম্বর মাসে আপনি আবেদনটা করলেন, আপনাকে টাকা দেবে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সুদসহ। তার মানে এই যে 24 দিনের সুদটা কিন্তু এতদিন দিত না। তো সেটাকেও পরিবর্তন করে যে টাকা যেদিন ছাড়বে সেই দিন পর্যন্ত, তার মানে ওই যে 24 দিনের সুদটাও কিন্তু বর্তমানে পিএফের অ্যাকাউন্টে অ্যাড হয়ে তবে তার অ্যাকাউন্টে যাবে। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো এই তিনটে মোটামুটি ইপিএফ যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের ক্ষেত্রে সরকার সুবিধা দিতে চাইছে। তো আমার এখানে কিছু বিশ্লেষণ আছে, আমি সেটা আপনাদের একটু ভেঙে বলতে চাই। যেটা আমি এর আগেও ভিডিও জানিয়েছি এবং ইপিএফে যারা আন্ডারে আছে তারা যেটা বারবার বলছে, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা ললিপপ, মানে আপনার তেলেই আপনাকে ভাজবে, বাংলা কথা। যেমন আমি আপনাকে 2-3টে বিষয় বলছি, হ্যাঁ স্বচ্ছতার ক্ষেত্রে আর আধুনিক ডিজিটাল যুগে এগুলো তো করতে হবেই, এটা নিয়ম, এটা সিস্টেম। দীর্ঘদিন মান্ধাত্তার আমলের তো নিয়ম চলতে পারে না, তো অতএব এগুলো ঠিক আছে, এগুলো নর্মাল সিস্টেম চলতেই হবে। কিন্তু মেন যেটা ইপিএফও যারা হোল্ডার তারা যেটা মেন দাবি, যেটা হচ্ছে পেনশন। ইপিএফ আমি রাখছি, আমি দেশের জন্য এত কন্ট্রিবিউশন করছি, সারা জীবন আমি দেশের জন্য খাটছি, অথচ আমার পেনশন হচ্ছে 1000 টাকা। এখন 1000 টাকা একটা বৃদ্ধা যে আছে একজনের ওষুধ মনে হয় সারা মাসের হবে না। বর্তমানে যেভাবে রোগের প্রকোপ বেড়েছে এবং মানুষের মধ্যে রোগের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সুগার, প্রেশার, এই হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, থাইরয়েড প্রচুর। তাহলে যদি আমি বাকি ছেড়ে দিলাম, নাতিপুতি বাদই দিলাম, যে যদি নিজের রোগের ওষুধটা আমি কিনতে পারছি না সেটার দিকে কিন্তু ধ্যান নেই। এই হচ্ছে আমাদের কেন্দ্র সরকার, যে আমি সারা জীবন দেশের জন্যে মেহনত করলাম, আমি দেশের জন্য খাটলাম, অথচ আমি যখন রিটায়ার করলাম আমি পেনশন পাচ্ছি কত? 1000 টাকা।
যেটা 2014 সালে আগের সরকার, আগের কেন্দ্রীয় সরকার চালু করে গেছে, সেইটাই 2014 থেকে আজকে 24। এদের লজ্জাও করে না, লজ্জা শরম বলেও কিছু নেই যে এই বৃদ্ধ বৃদ্ধাগুলো দেশের জন্য এত মানে মেহনত করছে, এতদিন তাদের জীবনটা শেষ করে দিল, অথচ সেই জায়গায় কোনো কথা নেই। আর এই অচি পরিষদ হচ্ছে একটা ওদের মানে হাতের মানে পুতুল। কারণ আমি বলছি দীর্ঘ 2-3 বছর ধরে আমি ফলো করছি, এই অচি পরিষদ বারবার বলেছে যে মিনিমাম 2000-3000 করতে হবে, বা তার বেশি হলে তো আরোই ভালো। কিন্তু এই কেন্দ্রীয় সরকার এদেরকে ললিপপের মতন ব্যবহার করছে এবং যা ইচ্ছা তাই করাচ্ছে। ওসি পরিষদ বলছে বয়ে গেল, তুই বলগে যা, আমি তো বাড়াবো না। আর এগুলো যেটা বলছি তিনখানা আমি ব্যাখ্যা করছি, যেটা 12%-এর বেশি টাকা, আর এটা তো আমার টাকা, আমি দিতেও পারি নাও পারি, আমি সব নিয়ে রাখতে পারি, ওটা তো আমার টাকা, তো এটা কিছু বাহাদুরি আমার বলে মনে হয় না। 2 নম্বর যেটা বলেছে যে এটিএমের টাকা তোলার ক্ষেত্রে এই পিএফের টাকা, এটা ডিজিটাল যুগ, আপনি সবাইকে ডিজিটাল করছেন, তো ইপিএফকে ডিজিটাল করবেন না? এটা তো নর্মাল বিষয়। অতএব এটা অচি পরিষদের কিছু বাহাদুরি নয়, বা কেন্দ্রীয় সরকারের বাহাদুরি নয়, ইপিএফের দপ্তরেরও কোনো বাহাদুরি নয়। এটা নর্মাল বিষয়। আপনি এটিএম ব্যবহার করতে বলছেন, তার একটা চার্জ কেটে নেবেন, সেটার জন্য একটা সার্ভিস চার্জ নিয়ে নেবেন, আর ইনকাম হবে। হ্যাঁ, আপনার তার টাকাটা পেতে এখন যেমন ধরুন অনলাইনে পাচ্ছে, তাকে হয়তো কোথাও যেতে হবে না, সুবিধা অবশ্যই পাবে। তো এটা নর্মাল, এটাতে কিছু আহামরি ইপিএফদের কোনো মানে আমার মনে হয় না যে খুব একটা বেশি মানে লাভ দিয়ে দিলেন। আর 3 নম্বর যেটা বলেছে যে সুদ সহ, হ্যাঁ সুদটা এটা মেরে খাচ্ছিলেন, সেটা দিচ্ছেন, এটা হয়তো ভালো। এটা ইপিএফওর দপ্তর, তারা মেরে খাচ্ছিল 24 দিন 25 দিনের টাকা, সেটা আপনি আমাকে দিচ্ছেন, সেটা ভালো জিনিস, সেটাও আমার প্রাপ্য, আপনাদের কিছু কন্ট্রিবিউশন নয়, সেটা সেটা আমারই প্রাপ্য, মেরে খাচ্ছিলেন, সেটা দিচ্ছেন। তো আমার বলার বক্তব্য বা উদ্দেশ্য আমার এটাই যে এই অচি পরিষদ বারবার বলছে, বা অচি পরিষদও কেমন অচি পরিষদ আমার জানা নেই, যে এরা মানে বড় বড় লেকচার মারে, বড় বড় ভাষণ দেয়, কিন্তু একটা বৃদ্ধ বৃদ্ধা সারা জীবন সে দেশের জন্য খেটে গেল, অথচ তার একটা পেনশন শুরু হচ্ছে কত, 1000 টাকা। লজ্জা শরম থাকার উচিত। মানে এখন একটা বর্তমানে যে কিছু করেই না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাইরের সব ম্যাক্সিমাম অনেক রাজ্যেই, এমনকি যদি আপনি দিল্লির পেনশন দেখেন, যে কিছু করে না, ভালো করে বুঝবেন, জেনারেল, তো তার পেনশন হয় বার্ধক্য ভাতা, যেটাকে বলে ভাতা, পেনশন বলবো না, ভাতা বলবো। তো সেই ভাতা তাদের 2500 টাকা করে দেয়। আর এরা দেশের জন্য খাটছে এবং এরা নিজের টাকার অনুসারে এই পেনশনটা পাচ্ছে। এটা কিন্তু এক্সট্রা কোনো টাকা নয়। যে পিএফের টাকা কাটে তার একটা পরিমাণ কিন্তু পেনশনের জন্য রেখে দেয়, সেইটা থেকে দিচ্ছে। তো সেখানেও এদের এত মানে কৃপণতা, মানে তার টাকা থেকেই তাকে দিচ্ছে, তাও এদের কৃপণতা। তা আমি বুঝি না এই বৃদ্ধ বৃদ্ধাগুলোকে মেরে, বৃদ্ধ বৃদ্ধার টাকাগুলোকে না দিয়ে এদের কি হাসিল হচ্ছে, বা এরা কি আহামরি করে ফেলছে। দেখুন, আপনার যে কোনো খাতে আপনি টাকা দেন, অনেক খাতে দিচ্ছেন, কৃষকদের কৃষক পিএম কিষাণ দিচ্ছেন, বা অন্যান্য খাতে অনেক দিচ্ছেন, দেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এরা কি দোষ করেছে? এরা কি ইপিএফও অ্যাকাউন্ট খুলেছে বলে, বা দেশের জন্য বিভিন্ন কলকারখানায় কাজ করে দেশের আজকে আগাচ্ছে, আপনি বলছেন খুব শিগগিরই 3 নম্বর দেশে পরিণত হয়ে যাবে অর্থনৈতিক দিক, তাহলে কার জন্য হচ্ছে? এটা তো বুঝতে হবে। তাহলে যে নাগরিকগুলোর জন্য হচ্ছে তাদের আপনি দেখবেন না? আজকে যদি এই নাগরিকগুলো না থাকতো, এরা যদি দিনরাত মেহনত না করতো, কলকারখানায় উৎপাদন না করতো, কয়লা খনিতে কয়লা না তুলতো, পেট্রোলিয়াম থেকে পেট্রোল না তুলতো, তাহলে কি দেশের উন্নয়ন এটা হতো? এই জায়গায় যেত বা যেতে পারবে? তাহলে এদের জন্য আমি ভাবার জন্য আবার বলছি, আমি করজোড়ে অনুরোধ করছি, আমার ভয়েস, আমার বার্তা যতদূর পৌঁছাচ্ছে, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে মন্ত্রীরা আছেন, বা এই অচি পরিষদ, বা এই ইপিএফও যদি কোনো কর্তা দেখে থাকেন, তাদেরকে হাত জোড় করে বলছি, এই বৃদ্ধ বৃদ্ধাগুলোকে বাঁচান। বর্তমানে কিন্তু আমাদের ভারতের, আপনারা নিজেরাই স্বীকার করছেন যে ভারতের বর্তমানে মানুষের জীবন যেটা, সেটা অনেক বেড়ে গেছে, মানে 73+ হয়ে গেছে। তাহলে সেটা গড়। তাহলে আপনি ধরে রাখুন যে 100টার মধ্যে হয়তো 90টা হয়তো 70, 73, 75 বাজে, কিন্তু 50টা 60টা তো 80, 90 বাজে। তাহলে 50% যদি ধরে নেন, তাহলে 50% বর্তমানে বৃদ্ধ বৃদ্ধার বয়স হচ্ছে 80 বছর। তাহলে 60 থেকে 80, 20 বছর সে বাঁচবে কী করে? আপনি এটাই চাইছেন যে তার ছেলেমেয়ের প্রতি তো তার খাওয়া দাওয়া আদার্স অনেক কিছু আছে, শুধু তার ওষুধের খরচাটা দেন। বৃদ্ধ বৃদ্ধার ওষুধের খরচা বর্তমানে 2-4 হাজার টাকা লাগে, আমি কম করে বললাম তাও, যদি তার ছোটোখাটো রোগ হয়। তাহলে সেই পেনশনটা কমসে কম দেন, যে তারা বৃদ্ধ বয়সে যাতে সুষ্ঠুভাবে ওষুধটা কিনে সুষ্ঠুভাবে খেতে পারে। আমি এটা আবারও বলছি, এর আগেও আমি ভিডিও করেছিলাম, আবারও বলছি যে মিনিমাম এই পেনশনটা চালু করুন, 4 থেকে 5 হাজার টাকা মিনিমাম পেনশন, তারপরে আপনি বেশি দেন যত খুশি, তাতে কোনো আপত্তি নেই। আর বর্তমানে
সারা ভারতের বিভিন্ন যে কলকারখানায় নাগরিকের, আপনি হয়তো বলবেন যে আপনার পেনশন তো যত খুশি আপনি পেতে পারেন, আপনি যত বেশি জমাবেন। আরে কোথা থেকে জমাবে? তার মাইনে তো 8,000, 10,000, 12,000 টাকা। খাতা কলমে তো কোম্পানিরা বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানায় সই করিয়ে নিচ্ছে যে তাকে মাইনে দিচ্ছে 21,000, তাকে হাতে দিচ্ছে 10,000, এবং আপনার ওই অনুসারে যে টাকাটা জমবে সেটাও তো একটা মিনিমাম চলে আসছে। তাহলে এগুলোও তো দেখার কেউ নেই, এগুলো তো সব কারচুপি হচ্ছে। আমি নিজে এগুলো তথ্য নিয়ে বলছি, খাতা কলমে আপনাকে দেখাচ্ছে, আপনারা এগুলো তদন্ত করুন, দরকার হলে কমিশন বসান যে হ্যাঁ আমি সত্যি কথা বলছি কি না বলছি। এটা যদি আমার এখানে যারা ভিউয়ার আছেন, যারা দেখছেন, তারাও নিজের কমেন্টটা করুন এখানে, এবং তাদের জোরালো দাবি করুন যে মিনিমাম যে টাকাটা দেওয়ার কথা সেটাও দিচ্ছে না। সরকার বলে দিয়েছে 21,000 টাকা পর্যন্ত মাইনে, কিন্তু দিচ্ছে মাইনে 10,000, 12,000 টাকা। তো সেখান থেকে যদি আবার ভাবেন যে আমি 100% কাটিয়ে দেবো, খাবে কি? হাওয়া খেয়ে থাকবে না জল খেয়ে থাকবে? এসবগুলো ভাবার বিষয় আছে। তো আমি ওগুলো নিয়ে ভাবছি না। সে ঠিক আছে, সে খাটছে যতদিন খাটছে। এটা মনে রাখবেন, এই দেশের জন্য খাটার জন্যেই তাদের কিন্তু এমন কিছু রোগ এসে যায়। কিছু, কিছু কলকারখানায়, কিছু, কিছু ফ্যাক্টরিতে কাজ করলে, যেমন যদি কয়লা খনিতে যারা কাজ করে তাদের কিন্তু ভেতর ঝাঁঝরা হয়ে যায়। ঠিক আছে? তো যারা টিস্যু, যেখানে ইলেকট্রিক তৈরি হয়, সেখানে যদি তারা যা কাজ করে সেখানে তাদের ভিতরে ফাঁপড়া হয়ে যায় সব। তাহলে তারা কিন্তু এই দেশের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিচ্ছে। তাহলে তাদের জন্য একটু ভাববেন না? ভাবার মন ইচ্ছা করছে না? তাহলে এই যে লাখ, লাখ বৃদ্ধ-বৃদ্ধা আছে তারা কি এইভাবেই মানে পথে পড়ে মারা যাবে? এগুলো একটু ভাবার জন্য আমি বলছি, ভাবার জন্য অনুরোধ করছি। এবং আমি আমার যা বন্ধুরা আছে তাদেরকে বলবো আমার ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করুন, বেশি, বেশি করে লাইক করুন, এবং যতজনকে পারেন এটা বার্তাটা পৌঁছাবার চেষ্টা করুন। এবং আমি চাইবো যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে এদের পেনশনগুলোকে বাড়াবার চেষ্টা করুন। মিনিমাম পেনশন 5-6 হাজার টাকা করুন, তাহলে এই বৃদ্ধ-বৃদ্ধাগুলো সুষ্ঠুভাবে ওষুধটা খেয়ে বাঁচবে। খাবার আমি দিতে বলছি না, তার ছেলে-মেয়ে যারা আছে সেখান থেকে খাবে, বা ওখান থেকে কুড়িয়ে কাটিয়ে খাবে। কিন্তু আপনি পেনশনটা কমসে কম তাদের বাড়ান। পেনশনটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে নিয়ে আসুন, তাহলেই কিন্তু এরা সুখে শান্তিতে থাকবে। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ারটা বেশি, বেশি করে করুন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। এই ধরনের বিভিন্ন তথ্য আমার চ্যানেলে আমি প্রথম দিয়ে থাকি এবং সেগুলো বিশ্লেষণ করে থাকি। আপনাদের পেনশন বাড়াবার জন্য যা কোনো যদি খবর আসে, দ্রুত খবর আসে, সেগুলো আমার চ্যানেলেই প্রথম পাবেন। ধন্যবাদ।